হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। নোভা একাডেমিক কেয়ার পক্ষ থেকে আরো একটা অনলাইন ক্লাসে সবাইকে জানাই স্বাগতম। তোমাদের পূর্ববর্তী ক্লাসে ভাগের প্রথম যে 5টা টপিক ছিল ওই টপিক আমরা ক্লিয়ার করেছি। আজকে এই ক্লাসটাতে আমরা তোমাদের বাকি যে 4টা টপিক আছে এই টপিকগুলা ক্লিয়ার করব। সো এটা হচ্ছে ভাগের দ্বিতীয় ক্লাস। এর মাধ্যমে কিন্তু আমাদের ভাগের যে টপিকগুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। আমি আছি লিখন, তোমাদের গণিত ইনস্ট্রাক্টর হিসেবে। চলো দেরি না করে আজকের টপিকগুলো আমরা জেনে নেই। আজকের টপিকগুলো জানার আগে গতকালের যে টপিকগুলো আছে চলো একবার রিভাইজ দেওয়া যাক। গতকালে আমরা কি কি শিখেছিলাম। সো গত ভিডিওতে আমরা কিন্তু ভাগ কিভাবে করতে হয় এটা শিখেছি। সো দুইটা ভাজ্য, ধরো 12কে 5 দ্বারা ভাগ করতে হবে, এইটা শিখেছি। এর পরবর্তীতে 4 অঙ্কের ভাজ্য বা 4 অঙ্কের ভাজ্যকে 1 অঙ্কের ভাজ্যক দিয়ে ভাগ করতে শিখেছি। ধরো 5212কে 3 দ্বারা ভাগ করতে হবে বা 4 দ্বারা ভাগ করতে হবে। এর পরবর্তীতে আমরা কি শিখেছিলাম? শূন্যযুক্ত কোনো একটা, দুই পাশেই শূন্য আছে ভাজ্য এবং ভাজকে, সো ওইটা কিভাবে ভাগ করতে হয় এটা শিখেছি। এবং সর্বশেষ টপিক কি, আমরা 2 অঙ্কের ভাজক দিয়ে আমরা 3 অঙ্কের ভাজ্যকে ভাগ করে শিখেছিলাম। ওই যে তোমার মনে আছে কিনা জানি না, আমাদের পুকুরের যে প্রবলেমটা ছিল, তাই না, যে অনেক বড় একটা অঙ্ককে আমাদের 2 অঙ্কের ভাজক অর্থাৎ 25 দ্বারা ভাগ করতে হবে, কোনো কোনো ক্ষেত্রে দেখবা 17 দিয়ে ভাগ করতে হচ্ছে। সো এই ক্ষেত্রে আমাদের নামটা মুখস্থ না করে আমরা কিন্তু 10 গুণের কাছাকাছি হিসাব করতে হয়। অনুমিত ভাগ যেটা বলেছিলাম আমরা, ধরো 12 আছে তাহলে আমরা 10 চিন্তা করতে হবে, তাই না, এইভাবে সমাধান করতে হবে। সো আজকের আমাদের যে টপিকগুলো আছে, আমাদের 4টা টপিক। প্রথম টপিক হচ্ছে ভাজ্য, ভাজক, ভাগফলের ভাগশেষের মধ্যে সম্পর্কটা কি, এই সম্পর্কটা দেখতে হবে। গুণ এবং ভাগের মধ্যে সম্পর্ক আছে, সো গুণ ভাগ কিভাবে কানেক্টেড, যে একে অপরের বিপরীত, এটা আমরা দেখব। ভাজ্য নির্ণয়ের মাধ্যমে একটা ভাগের সত্যতা যাচাই কিভাবে করতে হয় এটা আমরা শিখব। সর্বশেষ টপিক, তোমাদের অনুশীলনী বইয়ের কিছু অঙ্ক আছে, ওই অঙ্কগুলো আমরা সমাধান করব। সো চলো দেরি না করে আজকে ক্লাসটা শুরু করা যাক। গত ক্লাসে আমরা কিন্তু তোমাদেরকে এই পর্যন্ত হোমওয়ার্কটা দিয়েছিলাম। আশা করি তোমাদের সবারই মনে আছে এই অঙ্কগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম। আজকে এর পরবর্তী স্লাইড থেকে তোমাদের ক্লাসটা শুরু হবে। সো এখানে একটা পিকচার দেখতে পাচ্ছ, যে এখানে একজন অনেকজনের মধ্যে বিস্কুট ভাগ করে দিবে, তাই না, তার কাছে কিছু বিস্কুট আছে, সে ভাগ করে দিবে। এখন প্রশ্নটা কেমন, যে একজনের কাছে 3টা বিস্কুট আছে, সবাইকে 3টা করে দিতে হবে। এখন তাহলে কতজনকে বিস্কুট দিতে পারবে? তাহলে কি বিষয়টা কেমন হচ্ছে, যে আমার হচ্ছে 20টা বিস্কুট আছে, একজনের কয়টা দিতে হবে? 3টা করে দিতে হবে। তাহলে কতজনকে দিতে পারবে? তাহলে এই সংখ্যাটা ভাজকটা কিন্তু নির্ণয় করতে বলছে আমাদেরকে, তাই না? সো এটা আমরা কিভাবে নির্ণয় করব? চিন্তা করো যে একজনকে তাহলে 3 5 15 3 6 18, তাহলে একজনকে 6টা করে বিস্কুট 6 জনকে দেওয়া যাবে যদি 3টা করে দেয় একজনকে, তাই না? এটা তুমি চাইলে নিজেও নর্মালি 20/3 করেও করা যায়। এবং ধরো 20 আমি যদি 3 করি, তাহলে কিন্তু 3 6 18 এবং 2টা বিস্কুট আমাদের অবশিষ্ট থাকবে। তাহলে 6 জন লোক কিন্তু 3টা করে বিস্কুট পাবে এবং অবশিষ্ট 2টা বিস্কুট থাকবে, তাই না? সো এই প্রবলেমটার পাশাপাশি আমরা কিন্তু প্রবলেমটার মাধ্যমে আর বুঝতে পারলাম যে আমাদের ভাজ্য, ভাজক, ভাগফলের মধ্যে যে সম্পর্কটা, এটা বোঝাটা অত্যন্ত জরুরি। কিভাবে ভাজ্য, ভাজক, ভাগফলের সম্পর্কটা বিরাজ করে। সো প্রথমে আমরা যে নর্মালি আমরা ধরো 25/2 ইজিক্যাল টু একটা সংখ্যা হয় ভাগফল, তাই না? সো এটা আসলে কেমন হয়, এটা হচ্ছে তোমার বড় সংখ্যাটা বলে ভাজ্য, সো ভাজ্য ভাগ ভাজক ভাজক সমান সমান আমাদের ভাগফল, তাই না? ভাগফল, তাহলে ভাজ্য ভাগ ভাজক সমান সমান ভাগফল, এটা কিন্তু আমাদের ভাগের মেইন সূত্র। এখন তোমাকে যদি নির্ণয় করতে হয় ভাজ্য, তাহলে আমাদের কি করতে হবে? সো দেখো, আমাদের কিন্তু বাম পাশের যেই অঙ্কটা, বাম পাশে যে রাশিটা, এটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব?
এর সাথে বাকি যে ইয়াগুলো আছে এগুলো কিন্তু আমরা ডান পাশে পাঠিয়ে দিতে হবে। তো ধরো এটা বাম পাশ, এটা ডান পাশ, তাহলে আমরা ভাজককে ওই সাইড দিতে হবে। তাহলে ভাগ যদি থাকে আমাদের গুণ হবে, এটা কিন্তু আমাদের পূর্ববর্তী ক্লাসে আমি বলেছি। তো তাহলে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল, এটা আমরা মুখস্থ করব। তাহলে ভাজ্য সমান সমান কি? ভাজক গুণ ভাগফল। তো তোমার যদি কোনো প্রশ্নে সন্দেহ থাকে, তুমি তাহলে ভাজকের সাথে ভাগফল গুণ করে যে উত্তরটা পাবো এটা যদি ভাজ্য হয়, তাহলে তুমি বুঝতে পারছো তোমার ভাগফল নির্ণয়টা সঠিক হয়েছে। বাট এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য যদি হয় তখন আমরা এই নিয়মটা ব্যবহার করব। বাট যদি যখন নিঃশেষে বিভাজ্য না হলে যদি ভাগশেষ থাকে, তাহলে কিন্তু আমরা সিম্পলি এটার সাথে ভাগশেষটা যোগ করে দিব। আশা করি বুঝতে পেরেছো। এর পরবর্তীতে চলো আমাদের এই সূত্র প্রয়োগ করে কিভাবে সমস্যা সমাধান করা যায় এটা দেখব। সো প্রথম সমস্যা কি দেওয়া আছে? কোনো একটা সংখ্যাকে 34 দিয়ে ভাগ করলে ভাগফল 3 এবং ভাগশেষ 10 পাওয়া যায়, সংখ্যাটা কত? তো তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে কি বলছে এখানে। ধরো এখানে একটা সংখ্যা আছে, সংখ্যাকে ভাগ করছে কত দিয়ে? 34 দিয়ে। তাহলে ভাগফল কত হচ্ছে এখানে? 3 এবং ভাগশেষ হচ্ছে 4, তাই না? বাকিটা হচ্ছে এই যে ভাগশেষ 4। এখন তাহলে এটা বড় সংখ্যাটা আমরা সবাই জানি ভাজ্য, এই সংখ্যাটা কি? ভাজক। তাহলে এটা হচ্ছে আমাদের ভাজক, তাই না? আর এই সংখ্যাটা কি? ভাগফল দেওয়াই আছে, ভাগশেষ দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে ভাজক। ভাজক। এখন তাহলে আমাদের নির্ণয় করতে হবে ভাজ্য। সো ভাজ্য নির্ণয়ের সূত্র আমরা গত স্লাইডেই দেখলাম। ভাজ্য নির্ণয়ের সূত্র কি? ভাজক গুণ ভাগফল। ভাজক গুণ ভাগফল সমান সমান 3 গুণ 34। তাহলে ভাগশেষ হচ্ছে তোমাদের 10 আছে, সেটা যোগ করে দিতে হবে। সো ভাজক গুণ ভাগফল সমান ভাগশেষ যোগ ভাগশেষ। 34 গুণ 3 10, তাহলে 114। তাহলে কিন্তু আমরা খুব সহজেই বলতে পারছি যে আমাদের উত্তর বা ভাজ্য হবে 114। একইভাবে আমাদের কিন্তু আরো দুইটা সূত্র আছে যেটার মাধ্যমে আমরা কিন্তু ভাগফল এবং ভাজক নির্ণয় করতে পারি। ভাগফল নির্ণয় করার সূত্র আমরা সবাই জানি, ভাজ্য ভাগ ভাজক। সো অলওয়েজ মনে রাখবা, যদি ভাগশেষ থাকে তাহলে কিন্তু আমরা এটা ভাজ্যর সাথে মাইনাস করে দেই। বুঝতে পেরেছো? তাহলে ভাজ্য ভাগ ভাজক, এই যে তোমাকে গত স্লাইডে দেখলাম আমাদের মেইন সূত্র কি? ভাজ্য ভাগ ভাজক সমান ভাগফল। তো আমরা কিন্তু ভাজ্যর সাথে মাইনাস করে দিয়েছি। এর পরবর্তীতে যদি ভাজক থাকে তাহলে ভাজ্য ভাগ ভাগফল, ভাজ্যর সাথে জাস্ট ভাগশেষটা মাইনাস হবে। এই দুইটা তোমাদের পরীক্ষাতে তেমন একটা আসে না, বাট তুমি যদি অ্যাডভান্স হও, তুমি যদি মনে থাকো যে অন্যদের থেকে এগিয়ে থাকবা, তাহলে ডেফিনেটলি এই দুইটা ভাগ তোমাকে মুখস্থ করে রাখতে হবে। তো এর পরবর্তীতে চলো দেখে নেই গুণ এবং ভাগের চমৎকার বিপরীত, বা কি হবে একে অপরের বিপরীত, এটা কিভাবে হয়। তো ধরো তুমি 12কে 4 দ্বারা গুণ করলে, তাহলে কত উত্তর পাচ্ছ? 48। এখন সেম ওয়েতে তুমি যদি 48কে 4 দ্বারা ভাগ করো, তুমি কত পাবে? 12। অথবা তুমি যদি 48কে 12 দ্বারা ভাগ করো তাহলে কিন্তু 4 পাবে। তাহলে তুমি এটা বুঝতে পারছো যে ধরো 48কে 4টা ভাগে ভাগ করছো, তাহলে একটা ভাগে কতটা করে থাকবে? 12টা করে থাকবে। সো 12 12 12 4টা 12 যদি যোগ করো তাহলে কিন্তু 48 পাচ্ছ। সো তাহলে গুণ মানে হচ্ছে কি? আমরা যোগ করছি, যেটা বারবার যোগ করছি। সো ধরো এখানে 12 4বার যোগ করে কিন্তু 48 হচ্ছে। সেম ওয়েতে বিয়োগ মানে ভাগ হচ্ছে বারবার বিয়োগ করা। এই যে 48, আমরা কিন্তু 48 কিন্তু 12 12 করে মাইনাস করছি। 12 মাইনাস করলে 1 ধরছি, 12 মাইনাস করলে 2 ধরছি, 3 ধরছি, 4 ধরছি, এরকম ভাবে বারবার মাইনাস করছি। সো গুণ এবং ভাগের চলো পারস্পরিক রূপান্তরটা আমরা দেখে নেই। গুণের ক্ষেত্রে আমাদের কি? গুণ্য গুণ গুণক ইজ ইকুয়াল টু গুণফল। আশা করি এই সূত্রটা সবাই মনে আছে। এটা কিন্তু গুণের আমাদের যেই প্রধান সূত্র, যে গুণ্য গুণক গুণফল। প্রথম সংখ্যাকে বলে গুণক, গুণ্য, পরবর্তীতে গুণক, পরবর্তীতে গুণফল, তাই না? ভাগের ক্ষেত্রে আমরা সবাই জানি যে বড় সংখ্যাটাকে ভাজ্য, এটাকে বলে ভাজক, এটাকে বলে ভাগফল। তাহলে ভাজ্য ভাগ ভাজক ইজ ইকুয়াল টু ভাগফল। ভাজ্য ভাগ ভাজক ইজ ইকুয়াল টু ভাগফল। আমার সাথে বলো, গুণ্য গুণ গুণক সমান গুণফল, আর ভাজ্য ভাগ ভাজক সমান ভাগফল। ওকে, সো আমাদের যে সূত্রগুলো আছে ক্লিয়ার হলাম আমরা। এর পরবর্তীতে গুণের মাধ্যমে আমরা ভাগের উত্তর যাচাই করতে পারি। কিভাবে? ধরো তুমি একটা ভাগ করলা খাতায়, তাই না? এখন ভাগ করার পর তোমার একটা ভাগফল হবে।
ভাগফলটা ধরো 12কে তুমি 3 দ্বারা ভাগ করলা, তাহলে ভাগফল হবে কত? 4। এখন তুমি ধরো শিওর হতে পারছো না যে ভাগফলটা সঠিক হয়েছে কিনা, এটা কিন্তু গুণের মাধ্যমে যাচাই করা যায়। তখন আমরা কি করব? ভাজ্য বের করব। তো ভাজ্য বের করার সূত্র আমরা জানি, ভাজক গুণ ভাগফল বা ভাগফল গুণ ভাজক। তাহলে এই দুইটা সংখ্যা গুণ করতে হবে। 3 4 কত? 12। তাহলে আমরা বুঝতে পারছি আমাদের উত্তরটা সঠিক হয়েছে। এইভাবে পরীক্ষায় হলে রিচেকের মাধ্যমে তুমি কিন্তু দেখে নিতে পারবে তোমার কিন্তু অঙ্ক সঠিক হয়েছে না ভুল হয়েছে গুণ করার মাধ্যমে। এবার ভাগ নির্ণয়ের মাধ্যমে আমরা কিন্তু সত্যতা যাচাই করা শিখবো। সো এখানে কি বলেছে প্রশ্নটা, চলো একবার দেখি। তোমার বন্ধু 872 ভাগ 28 হিসাব করে ভাগফল লিখেছে 31 এবং ভাগশেষ লিখেছে 4। এখন তার হিসাব সঠিক হয়েছে না ভুল হয়েছে, এটা আমরা কিভাবে হিসাব করতে পারি? প্রথম আমাদের নিয়ম কি, আমরা ভাগ করে নিজে চেক করে দেখবো যে 872কে 28 দ্বারা ভাগ করলে কত হচ্ছে। ডেফিনেটলি আমরা একটা ভাগফল ভাগশেষ পাবো, তো ওইটার সাথে মিলাই দেখতে পারি। দ্বিতীয় যেই মানে নিয়মটা আছে, এটা কি করতে পারি, আমরা কিন্তু ভাজ্য নির্ণয়ের সূত্র জানি। এইটা কি? আমাদের ভাজ্য। সো আমি যদি ওই সূত্রে বাকি যেই পার্টগুলো আছে, ভাজ্য গুণ ভাগফল প্লাস ভাগশেষ, ওইটা করার পরে যদি যেটা উত্তর হবে ওইটা যদি ভাজ্য সমান হয়, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে অঙ্কটা সঠিক হয়েছে। সো তাহলে আমাদের ভাজ্য নির্ণয় সূত্র কি? ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ। ভাজক গুণ ভাগফলের সাথে ভাগশেষটা যোগ করতে হয়। এবার ভাজক গুণ ভাগফল, আমরা কিন্তু ভাজক চিনি, ভাজক হচ্ছে ছোটটা, তাহলে এইটা, ভাগফল এইটা, 31 গুণ 80 প্লাস 4, তাহলে উত্তর হচ্ছে 872। সো যেটা কিন্তু আমাদের অঙ্কের ভাজ্য সমান। তাহলে আমরা বুঝতে পারছি যে তোমার বন্ধু যে হিসাবটা করেছিল সেটা ভুল করে নাই, সঠিকই হয়েছে, তাই না? সো এর পরবর্তী তুমি চাইলে কিন্তু ভাগের মাধ্যমে করতে পারো, বাট ভাগের মাধ্যমে করলে কি তোমার অঙ্কটা আরো একটু বড় হবে বা আরো একটু সময় সাপেক্ষ হবে। সূত্রের মাধ্যমে করলে তোমার কিন্তু এই সমস্যাটা খুব দ্রুত সমাধান করতে পারবে। ওকে, সো এর পরবর্তীতে তোমাদের কিছু অঙ্ক প্র্যাকটিস করার জন্য দিয়ে দেওয়া হয়েছে, যেটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। কিভাবে করবে? এখানে কি বলেছে, সত্যতা যাচাই করতে হবে যে 872কে 28 দ্বারা ভাগ করে ভাগফল 31 হচ্ছে, ভাগশেষ 4 হচ্ছে, এটা সত্যতা যাচাই করো। কিভাবে করবো সত্যতা যাচাই? আমরা কিন্তু ভাজ্য নির্ণয় সূত্র জানি, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। উত্তর কত হয়েছে? 872। বা ভাজ্যটা কত বের হয়েছে? 872। 872 কি এটা সমান? এই অঙ্কের ভাজ্য সমান? হ্যাঁ সমান। তাহলে আমাদের এটা সত্য বা সঠিক। এরকম বাকি দুইটা অঙ্ক তোমরা কমপ্লিট করবে। এবার চলো তোমাদের পাঠ্য বইয়ের কিছু অঙ্ক আমরা সমাধান করি। এই অঙ্কটা কিন্তু তুলনামূলক খুবই সহজ, বাট তাও তোমাদের ভাগের কনসেপ্টগুলো বোঝার জন্য বা ঝালাই করার জন্য আমরা এই টপিকগুলো পড়াচ্ছি। দেখো কি বলেছে এখানে, 25 কেজি চালের দাম 2275 টাকা। তাহলে 1 কেজি চালের দাম কত? আমরা খুব সহজেই বুঝতে পারছি যে এখানে হচ্ছে তোমার ভাগ করতে হয়, তাই না? 1 কেজি চালের দাম কম হবে, তো কম মানে কি, আমাদের ভাগ করতে হবে। এটা কিন্তু খাতায় সুন্দরভাবে লিখতে হয় কিভাবে, 25 কেজি চালের দাম 2272 টাকা। অতএব এখানে লিখতে হবে অতএব 1 কেজি চালের দাম, এইটার নিচের লাইন লিখতে হবে, এটা 1 কেজি চালের দাম, জাস্ট ডট দিয়ে দিচ্ছে, চাইলে ডটও দিতে পারো তুমি। এখানে হচ্ছে 2075 ভাগ 25। তাহলে এই ভাগটা কিন্তু আমরা করা শিখেছি। আমরা কিন্তু এই ভাগটা কমপ্লিট করে আমরা কিন্তু যে উত্তরটা পাবো সেটা হচ্ছে আমাদের ভাগফল। তাহলে 9091 হচ্ছে আমাদের কি ভাগফল। উত্তর আমরা কিন্তু নির্ণয় করতে পারছি। এবার দেখো যদি বলে 3 কেজি চালের দাম কত, আমরা কিন্তু 1 কেজি চালের দাম জানি, তাহলে আমাদের 3 কেজি চালের দাম কি করতে হবে, জাস্ট গুণ করলে উত্তর বেরিয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবার চলো আমরা আরো একটা সমস্যার সমাধান করি। এখানে ঘূর্ণিঝড়ের ত্রাণ বিষয়ে একটা সমস্যা আছে। বিষয়টা কেমন, চলো দেখি প্রশ্নটা পড়ি। যে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সাহায্য করার জন্য 185টি পরিবার 250 টাকা করে অনুদান করলো। সরকার 10,000 টাকা অনুদান করলো
মোট টাকা 30টা পরিবারের মধ্যে সমান ভাগে ভাগ করে দিল, তাহলে প্রতিটা পরিবার কত টাকা পাবে? তাহলে এইটা কমপ্লিট করার জন্য আমাদের কিন্তু ভেঙে ভেঙে অঙ্কটা করতে হবে। সো মোটামুটি এখানে তুমি এটা বুঝতে পারছো যে অনুদান আসতেছে দুইটা জায়গা থেকে। প্রথম জায়গা কি, এই যে 185টা পরিবার 250 টাকা করে একটা অনুদান দিচ্ছে এইটা, এবং সরকার অনুদান দিয়েছে এইটা, এই দুইটা যোগ করে যে অনুদানটা মোটামুটি হয়েছে সেটাই কিন্তু আমাদের ভাগ করে দেওয়া হচ্ছে কতজনের মধ্যে? 30 জনের মধ্যে। তাহলে আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো কত হবে। তাহলে কিন্তু প্রথমে আমাদের কি বের করতে হবে? এই অনুদানটা বের করতে হবে, এই অনুদান বের করতে হবে, যেটা যোগফল আমাদের বের করতে হবে। তাহলে চলো দেখে নেই। 185টা পরিবার 250 টাকা অনুদান দেয়, তাহলে 185টা একটা পরিবার দেয় কিন্তু 250 টাকা, তাহলে 185টা পরিবার ওই 250 টাকা অনুদান দিলে কি গুণ করতে হবে আমাদের। সো 185 গুণ 250 হচ্ছে 46,250 টাকা, এবং সরকার এর ভিতরে দিয়েছে 10,000 টাকা অনুদান। তাহলে দুইটা যোগ করলাম, আমরা কিন্তু মোট অনুদান পেয়ে গেলাম এইটা। এখন এই সমপরিমাণ টাকাটাই কিন্তু 30 জনের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে, যেটা আমরা সহজে ভাগ করে বের করতে পারবো। এবার চলো তোমাদের পাঠ্য বইয়ের কিছু অঙ্ক আমরা দেখি, খুবই সহজ অঙ্ক, জাস্ট একবার রিভাইজ করে দিচ্ছি তোমাদের। এখানে কি বলেছে? প্রথম অঙ্ক কি 8 নম্বর, 500টি পেন্সিল থেকে প্রতিটি বক্সে 12টি পেন্সিল রাখলে কতটি বক্স প্রয়োজন পড়বে, কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে? মোটামুটি পেন্সিল আছে তোমাদের কয়টা? 500টা। প্রতি বক্সে রাখবা কয়টা? 12টা। কতটা বক্স লাগবে? সো ভাগ করতে হবে, ভাগ করলে ডেফিনেটলি একটা ভাগ ফল পাবা, একটা ভাগ শেষ পাবা, তাই না? সো ভাগফলটা কি, কতটা বক্সের প্রয়োজন, এবং ভাগশেষটা অবশিষ্ট থাকবে। খুবই সহজ। এর পরবর্তীতে 36 জন লোকের মধ্যে 162টা লিচু বিতরণ করলে প্রত্যেকে কতটা লিচু পাবে? এগুলো কিন্তু আমাদের জাস্ট ভাগ করলেই হবে না, আমাদের কিন্তু লিখে করতে হবে। কিভাবে লিখবা? যে 36 জন লোকের মধ্যে লিচু বিতরণ করা হয়েছে 182টি, অতএব একজনের মধ্যে বিতরণ করা হয়েছে 182 ভাগ 36, তাই না? ভাগ 36 দিলে এর পরবর্তীতে আমাদের ভাগ করে উত্তরটা দিতে হবে। এর পরবর্তীতে দেখো পরবর্তী প্রশ্নটা কি দেওয়া আছে আমাদের, 15টি খাতার দাম 9,975 টাকা হলে 30টি খাতার দাম কত? দেখো তোমাকে যদি বলে যে এখানে এমন একটা সংখ্যার ভ্যালু বের করতে বলছে, আমাকে প্রথমে বের করতে হবে এখানে একটা খাতার দাম কত। তো একটা খাতার দাম বের করতে পারলে আমরা কিন্তু 30টা খাতার দাম কত এটা আমরা বের করে ফেলতে পারবো। তো 15টা খাতার দাম 975 টাকা, তাই একটা খাতার দাম আমরা বের করতে পারবো ভাগ করে, তাই না? এবার একটা খাতার দাম তুমি যদি জানো, 30টা খাতার দাম বের করার জন্য কি করতে হবে? ডেফিনেটলি বেশি হবে, বেশি হলে আমাদের গুণ করতে হবে। সো এটা কিন্তু প্রথমে ভাগ করতে হবে, পরবর্তীতে গুণ করতে হবে। এইভাবে 10 নম্বরটা কমপ্লিট করতে হবে আমাদের। তৃতীয় অঙ্কটা কি দেখতে পাচ্ছ তোমরা, একটি দোকানে 1175টি ফুল আছে, একটি মালা তৈরি করতে 25টা ফুল লাগলে দোকানে এরূপ কতটা মালা তৈরি করা যাবে? তাহলে এখানে আমাদের কি চেয়েছে? কতটা মালা। তাহলে এখানে তোমাকে এভাবে বলতে হবে যে একটা মালা তৈরি করতে ফুল লাগে 25টা, অতএব এটা বুঝতে পারছো যে একটা মালা তৈরি করতে এখানে 25টা ফুল লাগে। তাহলে 25টা আমার সবসময় যেটা চাবে সেটা কিন্তু আমাদের ডান পাশে লিখতে হবে। তাহলে এখানে লিখতে হবে 25টা ফুল লাগে একটি মালা তৈরি করতে, অতএব একটা ফুল দিয়ে তৈরি করা যায় 1 ভাগ 25, অতএব 1175টা ফুল দিয়ে মালা তৈরি করা যায় 1 গুণ 1175 ভাগ 25। তাহলে কিন্তু মোটামুটি আমাদের 1125কে 75 দিয়ে ভাগ করলে আমরা কিন্তু উত্তরটা পেয়ে যাব। আশা করি আমাদের ক্লাসটা তোমাদের সম্পূর্ণ ভাগের যে প্রবলেমগুলো আছে, ভাগের টপিকটা বোঝার জন্য যথেষ্ট, এবং নিজে প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা কিন্তু ভাগ নিয়ে আর কোনো প্রবলেম তোমাদের থাকবে না। এর পরবর্তীতে তোমার যদি বাসায় কোনো কিছুতে আটকে যাও বা আদার্স আর কোনো প্রবলেম ফেস করো, তাহলে ডেফিনেটলি আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের
ফেসবুকে মেসেজ করে সমস্যাটা সমাধান করে নিতে পারবে। এই ক্লাসের মাধ্যমে আমাদের ভাগ টপিকটা আমরা সুন্দরভাবে কমপ্লিট করলাম। এর পরবর্তী অধ্যায় নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।